ওয়েলকাম রূপপুর। বন্ধুরা, আমরা এখন আছি হার্ডিঞ্জ ব্রিজের উপরে ট্রেনের ভেতর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির ভিউটা দেখুন, জাস্ট কি অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই বাড়িটা দেখুন, শুকনা মৌসুমেই প্রায় এরা পানিবন্দী, তাহলে বর্ষার মৌসুমে এদের অবস্থা কেমন হয়। আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় ভোর 4:30। আর আমাদের যে ট্রেন এখন দেখতে পাচ্ছেন, এটা আসার কথা ছিল রাত 12টায়। আর এই ট্রেন 4 ঘন্টা 30 মিনিট লেটে এখন ভোর 4:30 আসতেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই শিশির বিন্দু ও দিগন্ত বিস্তৃত সৌন্দর্য দেখার জন্য প্রায়শই ছুটতে হয় নতুন নতুন গন্তব্যের দিকে। সেই সুবাদে এবারের গন্তব্য ছিল উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গ ভ্রমণের জন্য আমি বেছে নিয়েছিলাম সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব সীমান্ত এক্সপ্রেস ট্রেনে উত্তরবঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা। স্টেশনে এসে প্রথমেই এই লম্বা লাইনে দাঁড়াতে হলো। বাকিটা পথ যে কেমন হবে এটা আল্লাহই ভালো জানে। আমি যেহেতু যাত্রা করার আগ মুহূর্তে টিকিট নিতে এসেছি, এজন্য আমাকে স্ট্যান্ডিং টিকিট নিতে হবে। আর যদি সিট পাই সেটা তো সোনায় সোহাগা। আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেশনের প্ল্যাটফর্মে। এখানে এসে জানতে পারলাম আজকে আমাদের সীমান্ত এক্সপ্রেস ট্রেনটা অনেক লেটে আসবে। ঠিক কতটা লেট করে আসবে এটা সঠিকভাবে জানা নাই। আর স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞেস করলাম, উনিও বলতে পারে না যে ঠিক কতটা লেটে আসবে। আর এদিকে কিছু মানুষ বিছানা দিচ্ছে, মোটামুটি সংসার পেতে নিয়েছে। আমার সাথে থাকা ছোট ভাই বলছে, ভাই ওই পাশে দেখেন কিছু ভ্যান রাখা আছে, আমরা ওই ভ্যানের পাড়ে গিয়ে ঘুমিয়ে থাকি। আমিও বললাম আইডিয়াটা মোটামুটি খারাপ না। আর এদিক দিয়ে চাঁদ মামা তার চিরাচারিত্র রূপের সৌন্দর্যের জানান দিচ্ছে। এই ভোলা জ্যোৎস্নায় তার রূপ কতটা সুন্দর হয়েছে সে সেটাই জানাতে চাচ্ছে। স্টেশনের প্ল্যাটফর্মে বসে চাঁদের মহিষী রূপ দেখতে আমার বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে প্রবেশ করলো কচ্ছপের গতিতে রকেট মেইল ট্রেন। যদিও এই ট্রেনের নাম রকেট, কিন্তু চলে সবসময় কচ্ছপের গতিতেই। আর আমরা এদিক সেদিকে ঘোরাফেরা না করে স্টেশনের একটা খুঁটির নিচে এসে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম ভাঙলো ঠিক ফজরের আজান শুনে। আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় ভোর 4:30। আর আমাদের যে ট্রেন এখন দেখতে পাচ্ছেন, এটা আসার কথা ছিল রাত 12টায়। আর এই ট্রেন 4 ঘন্টা 30 মিনিট লেটে এখন ভোর 4:30 আসতেছে। ট্রেন দেরি করে আসাতে আমি মোটেও হতাশ হইনি, কারণ ট্রেন যদি সঠিক সময়ে স্টেশনে আসতো তাহলে ভোরের আলো ফোটার আগেই হয়তো এই যাত্রা শেষ হয়ে যেত। এখন ট্রেন যেহেতু এসেছে দেরি করে, তাই দিনের আলোতে রেল লাইনের ধারে সৌন্দর্য উপভোগ করতে পারবো খুব ভালোভাবেই। তো বন্ধুরা, এই আশা নিয়ে ভোরের চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে যাত্রা শুরু করে দিলাম। এখন মাত্র ভোরের আলো ফুটতেছে আর আমরা তখন পোড়াদহ স্টেশন পার করতেছি। ও হ্যাঁ, আপনাদেরকে তো জানানোই হয়নি আমরা কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাত্রা করব। আমাদের এই যাত্রাটা ছিল চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে বগুড়া রেল স্টেশন পর্যন্ত। তো বগুড়া যাওয়ার জন্য এই ট্রেন সরাসরি বগুড়াতে যায় না, এজন্য আমাদেরকে সান্তাহার রেল স্টেশনে নেমে যেতে হবে এবং সেখান থেকে আবার লালমনি এক্সপ্রেস ট্রেনে করে বগুড়াতে যেতে হবে। আর আজকে ট্রেনের ভিড়ও ছিল দেখার মতো। যাত্রীরা দাঁড়িয়ে থাকতে না পেরে শেষ পর্যন্ত ট্রেনের মেঝেতেই বসে গেছে। ভোরের আলো স্পষ্ট হতেই নিজেকে আবিষ্কার করলাম পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজের উপর। এই হার্ডিঞ্জ ব্রিজ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগকে পৃথক করে দিয়েছে। এই ব্রিজের এক পাশে রয়েছে দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা এবং আরেক পাশে রয়েছে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের পাবনা জেলা। এই ব্রিজের পাশে রয়েছে আরেকটা সড়ক সেতু এবং এই ব্রিজের ঠিক সামনে রয়েছে মায়াবতী পাখি রেলওয়ে স্টেশন।
এখানে এই নদীর তীরে গড়ে উঠেছে অনেক শিল্প কলকারখানা এবং বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এখানে এই নদীর তীরেই। সব মিলিয়ে এই জায়গাটা বর্তমানে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে। পরবর্তীতে শুধু এই জায়গা নিয়েই নতুন পর্বের ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। ওয়েলকাম রূপপুর। বন্ধুরা, আমরা এখন আছি হার্ডিঞ্জ ব্রিজের উপরে ট্রেনের ভেতর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির ভিউটা দেখুন, জাস্ট কি অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আমরা এখন পাকশি রেল স্টেশন অতিক্রম করতেছি। এই পাকশি রেল স্টেশনটা মেইন রাস্তা থেকে অনেক উঁচুতে, যদিও বাংলাদেশের একমাত্র দ্বিতল রেল স্টেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত। এই পাকশি স্টেশন দ্বিতল রেল স্টেশন না হলেও আলমডাঙ্গার ওই দ্বিতল স্টেশন থেকেও বেশ উঁচুতে অবস্থিত এই স্টেশনটা। এবং এই পাকশি স্টেশনের ঠিক পরে রয়েছে ঈশ্বরদী জংশন স্টেশন। এজন্য অনেক আন্তনগর ট্রেন যেগুলো আছে সেগুলো এখানে দাঁড়ায় না, একবারে ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়েই দাঁড়ায়। বন্ধুরা, আমি এখন ঈশ্বরদী রেল স্টেশনে অবস্থান করছি। এই স্টেশনটা হলো এই অঞ্চলের সবথেকে বড় রেল স্টেশন। একটা সময় খুলনার সাথে ঢাকা এবং উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই রেল স্টেশন। এখন পদ্মা সেতু হওয়ার পর ঢাকা খুলনা রোডের ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে চলে, এজন্য এই স্টেশনের ব্যস্ততা কিছুটা কমেছে। তবে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হলো এই রেল স্টেশনই। ঈশ্বরদী স্টেশনকে বিদায় জানিয়ে বগুড়া অভিমুখে আবারও যাত্রা শুরু করলাম। আমি ট্রেন থেকে নেমে আপনাদেরকে একটু স্টেশনটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু ট্রেনে এত বেশি ভিড় থাকায় আমি ট্রেন থেকে নামতে পারি নাই। কারণ আমি যদি ট্রেন থেকে নামি তাহলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই দাঁড়াবার জায়গাটুকু আর পাবো না, এজন্য ট্রেন থেকে নামি নাই। আর আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন রাতের চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে যাত্রা শুরু করেছিলাম, আর এখন সকালের সূর্যের সোনালী রূপ উপভোগ করছি। সূর্যের সোনালী আলোয় রেল লাইনের ধারের কাশফুলের গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এটাই তো আমার সেই প্রিয় রূপসী বাংলা, যেখানে রয়েছে পাখির কিচিরমিচির ডাক, নদীর পানির কলকল ধ্বনি ও দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। এই প্রকৃতির মায়াই হয়তো পড়েছিলেন কত শত লেখক, গায়ক ও কবি। বাই বাই নাটোর। বন্ধুরা, আমরা এখন নাটোর রেলওয়ে স্টেশন অতিক্রম করেছি। এরপর আমাদের পরবর্তী স্টেশন হলো সান্তাহার রেলওয়ে স্টেশন। এর মাঝে আমাদের ট্রেন রক্তদহ বিলের ভিতর দিয়ে লম্বা একটা পথ পাড়ি দিবে। বন্ধুরা, ফাইনালি আমরা রক্তদহ বিলের মধ্য দিয়ে ছুটে চলেছি আমাদের সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে। এখন শুকনার মৌসুমে এই বিলে কৃষি চাষ করা হয়, আর বর্ষার মৌসুমে পুরা পানিতে ভরে যায়। দেখে মনে হয় যেন কোনো সমুদ্র এটা। আর এই বিলের নামকরণের পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। তো চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাসটুকু। রক্তদহ শব্দের সরল বাংলা হলো রক্তের জোয়ার। একটা সময় এই বিলে ঠিক রক্তের জোয়ারই বয়ে গিয়েছিল। 1786 সালের দিকে ফকির মজনু শাহ ইংরেজদের বিরুদ্ধে এক তগর আন্দোলন শুরু করেন, ইতিহাসে যা সন্ন্যাসী আন্দোলন হিসেবে পরিচিত। 1886 সালে ফকির মজনু শাহ এবং ইংরেজ সেনাদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ ঘটিত হয় এই বিলে। সে যুদ্ধে দুপক্ষেরই অনেক সৈন্য আহত এবং নিহত হয়। তখন সেই সৈন্যদের রক্তে এই বিলের পানি লাল হয়ে রক্তের স্রোত বয়ে গিয়েছিল, আর সেই থেকে এই বিলের নামকরণ করা হয় রক্তদহ বা রক্তের জোয়ার। আর এই বিলের অবস্থান বগুড়ার আদমদীঘি উপজেলা এবং নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলা জুড়ে বিস্তৃত। রক্তদহ বিল বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত। আর এই যে বিলের ধারে মানুষের জীবনযাপন কেমন, তারা এই যে খড়ের গাদা বলে থাকে আর কি, এগুলো রেল লাইনের ধার দিয়ে গাদা দিয়ে রেখে দিয়েছে রোদে শুকানোর জন্য। আর এখানে মানুষের বসবাস খুবই কঠিন, যদিও তারা এই প্রতিকূল আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে, কিন্তু এটা আসলে খুবই কষ্টের। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই শুকনা মৌসুমেই প্রায় পানিবন্দী, তাহলে বর্ষার মৌসুমে তো এদের অবস্থা, এখানে বসবাসের অবস্থা আরো খুবই করুণ হয়ে যায়।
ফাইনালি শেষ পর্যন্ত আমরা সান্তাহার রেল স্টেশনে এসে পৌঁছাতে পেরেছি, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 4টার সময়, আর সেখানে এসে পৌঁছেছি সকাল 8:30 সময়। আর এখান থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে করে আমরা বগুড়া শহরের মধ্যে চলে যাব। তো সেই ট্রেনটাও আজকে অনেক লেটে আসছে। যদি ওই ট্রেনটা রাইট টাইমে আসছে তাহলে লালমনি এক্সপ্রেস ট্রেন আমি ধরতে পারতাম না। তো এটা ভালোই হয়েছে। সান্তাহার রেল স্টেশনে ঘন্টাখানেক অপেক্ষা করার পর এসে পৌঁছে গেল কাঙ্ক্ষিত লালমনি এক্সপ্রেস ট্রেন। এরপর লালমনি এক্সপ্রেস ট্রেনে আরো কিছুক্ষণ যাত্রা করার পর পৌঁছে গেলাম চূড়ান্ত গন্তব্য বগুড়া রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা বগুড়া রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এটা বেশ বড় এবং সুন্দর একটা স্টেশন, আর বগুড়া শহরও বেশ বড় এবং পরিচ্ছন্ন একটা শহর। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে শহরের দিকে যাব। স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা করলাম বগুড়া মূল শহরের দিকে। বগুড়া জেলা মূলত দই মিষ্টির জন্য বেশি বিখ্যাত। পরবর্তী পর্বে বগুড়ার বিখ্যাত দই মিষ্টি ও এই জেলার সৌন্দর্য এবং সভ্যতা তুলে ধরব। আপনি যদি আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।